সেটাই সেটাই না। আর জানো তো ডাইলেমার সাথে রয়েছে এদের বায়াস। এরা কিন্তু নোলানকে কিন্তু একটা ফ্রি স্পেস দিয়েছিল, এবং নোলানকে ওদের ফ্রি স্পেস দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। মানে তখন ওদের 10 বছর ধরে ওরা ফিল্ম বানায়নি, ঠিক আছে? ওদের লাইক কিছু একটা তো উঠতে হবে। মানে তার আগে আমি দেখি যে ডারেন অ্যাফরনস্কির মতো ডিরেক্টরের ব্যাটম্যানকে পর্যন্ত ওরা না বলে দিয়ে বসে আছে, ঠিক আছে? ওকে, মানে ব্যাটম্যানের তখন এত বাজে অবস্থা, এই ট্রিভিয়াটা আমি খুব রিসেন্টলি জানতে পারলাম। ব্যাটম্যানের তখন এত বাজে অবস্থা, নোলান ওয়াজ সাপোজ টু ডাইরেক্ট ট্রয়, ঠিক আছে? হি ওয়াজ সাপোজ টু ডাইরেক্ট ট্রয়, ওই উলফগ্যাং পিটারসনের সিনেমাটা। ওকে ট্রয়টা না ডিরেক্ট করতে দিয়ে ওকে বললো তুমি ব্যাটম্যান ডিরেক্ট করো। ট্রয় তোমাকে ডিরেক্ট করতে হবে না, তুমি অত বড় ফিল্ম মেকার হওনি, আমরা উলফগ্যাং পিটারসনকে নিচ্ছি। ব্যাটম্যানের তখন এত খারাপ অবস্থা ফর ওয়ার্নার ব্রাদার্স, ব্র্যান্ডটার এত খারাপ অবস্থা। আচ্ছা এক মিনিট, উলফগ্যাং পিটারসনের তো তোমার ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ওরা পিচ বোধহয় করেছিল, ওয়ার্নার ব্রাদার্স একটা পিচ করেছিল খেয়াল নেই। আচ্ছা তুমি আই এম লেজেন্ড বলে উইল স্মিথের যে সিনেমাটা আছে, ওটাতে তুমি দেখেছিলে ওই ব্যাটম্যান সুপারম্যানের যে ক্লাসিক লোগো যেটা? আমি ওটা দেখে আমি মানে বাড়িতে বসে চিৎকার করছি, হেমা এটা কি ছিল? আমি তখন এরকম চিৎকার করতাম। আমার মা বলছে দুপুরবেলা তুই চিল্লাচ্ছিস কেন? আচ্ছা মা, ব্যাটম্যান আর সুপারম্যান একসঙ্গে, তুমি বুঝতে পারবে এটার গুরুত্ব কি, ঠিক আছে? তো ওটা তো কোনোদিন আর হলোই না, ঠিক আছে? আমি হলে গিয়ে বিভিএস দেখেছিলাম, ঠিক আছে? তুমি হলে গিয়ে বিভিএস কতবার দেখেছিলে? আমি বোধহয় 3 বার দেখেছিলাম। আমি মনে হয় একবারই দেখেছি আমি হলে গিয়ে বিভিএস। আমার তোমার কেমন লেগেছিল থিয়েট্রিক্যাল কাটটা? বাজে, ভাল লাগেনি আমার মনে ছিল, কিছু কিছু সিনস আমার মনে আছে যেগুলো অসাধারণ। যেমন প্রথম যে সিনটা, যে ব্রুস ওয়েন দৌড়াচ্ছে শহরটার মধ্যে ওয়াইল্ড সুপারম্যান, ওটা একটা অসাধারণ সিন। যেভাবে ও কনসেপচুয়ালাইজ করেছিল, অসাধারণ সিন ওটা। আর আরেকটা সিন আমার মনে আছে হলো ওই ব্যাটম্যান ওই ওয়্যার হাউসের মধ্যে ওই ফাইটটা। আমি আমার একটা বন্ধুর সাথে দেখছিলাম, তো বন্ধুটা আমার পাশে বসেছিল। আমি আর বন্ধুটা দেখছি, যেই ফাইটটা শুনেছে বন্ধুটা পাশ থেকে বলছে নাইস নাইস নাইস, জোরে জোরে চিৎকার করছে, যত বার খাচ্ছে তত করছে। তো আমার মনে আছে এই ব্যাপারগুলো। কিন্তু আমার সিনেমাটা দেখেই মনে হয়েছিল যে বিভৎস খাপ ছাড়া, প্রচুর আইডিয়াজ আছে কিন্তু বিভৎস খাপ ছাড়া, প্রচুর এত বাজে ভাবে ওরা এডিট। মানে আমি বিবিএস এর আলটিমেট কাট দেখে ভাবছি, আরে এই যে আফ্রিকান মহিলাকে যে ম্যানিপুলেট করা হয়েছে, সেটা তো থিয়েট্রিক্যাল কাটে ছিলই না। তো লোকে বুঝবে, লোকে ভাবছে যে কি হচ্ছে ভাই, ঠিক আছে? আরে ম্যানিপুলেশনটা বোঝাতে তো হবে। আমি এটাও বলছি না যে আলটিমেট কাট করে যে সিনেমাটা বিভৎস ভালো হয়ে গেছে, আমি এটাও বলছি না। সিনেমাটার মধ্যে তাও ফ্লজ আছে, আমি ধরেও নিলাম। কিন্তু থিয়েট্রিক্যাল কাটটা অলমোস্ট আনওয়াচেবল, কারণ থিয়েট্রিক্যাল কাটে প্রায় কিছুই বোঝা যায় না গল্পটা কি হচ্ছে। আলটিমেট কাটে অ্যাটলিস্ট গল্পটা বোঝা যায়, এবং ওইভাবে আমি গল্পটাকে ক্রিটিক করতে পারি যে হ্যাঁ গল্প বোঝা যাচ্ছে, কিন্তু তোমার গল্পে আরেকটু ডেভেলপমেন্টের দরকার ছিল। আমার ওই হিসাবে সেই জন্য আমি যখন স্নাইডার কাটটা ফাইনালি দেখি, আমি স্নাইডার কাটটা দেখে আমি বলি ঠিক আছে 4 ঘন্টা বেশি হয়ে গেছে, কিন্তু তুমি যা করতে চেয়েছো টু ট্রিট all these Justice League, all these DC Comics characters as mythological beings in a way, তুমি যা করতে চেয়েছো, I respect that, I utterly respect that. কিন্তু আমি এটাও জানি যে এটার কন্টিনিউয়েশন আসবে না, এটা সম্ভব না। কিন্তু I respect the shit out of it. I only have faith now. Okay, I am still operating on faith, but তবে জানো তো বিবিএস এ আমার মনে হয় বিবিএস এর ল্যাকলাস্টার হওয়ার বা গল্প পছন্দ না হওয়ার পেছনে সব থেকে বড় যেটা প্রবলেম, বেন অ্যাফ্লেক ওই একজন মানে অস্কার বলছি আমি, অস্কার নমিনেটেড না অস্কার পেয়েছে এরকম কাউকে একটা নিয়ে এসেছিল, ঠিক আছে? কি যেন তার নামটা ছিল, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, গুগল বললে তুমি পেয়ে যাবে। প্রথমে তো ওদের স্ক্রিপ্ট ছিল যে জন করবেন, ঠিক আছে? ডুমসডে ফুমসডে ছিলই না পিকচার, ওকে? জন করবেন আর সাইড থেকে মানে ব্যাটম্যানের ওরা ইন্ট্রোডাকশন করাবে। সেই স্ক্রিপ্টটা পুরোপুরি লিক হলো, সেটার পরে ওই 8-9 মাস, কারণ মানে অনেকেই ভুলে যায় যে
BVS কিন্তু was supposed to be released on 2015 অ্যাভেঞ্জার্স টুর আশেপাশে, সেটা পুরোটা পেছ হলো, ওরা পুরো জিনিসটাকে ক্যান্সেল করলো। আর তারপরে ওই জাস্টিস লিগের জন্য তাড়াহুড়ো, তখন স্নাইডারকেও সেরকম ভাবেই প্ল্যান করতে হলো। এবং ওই যে আমার স্ক্রিপ্ট রাইটারের নামটা ভুলে যাচ্ছি, ওর কিন্তু সব থেকে বড় কন্ট্রিবিউশন ছিল এই স্ক্রিপ্টটাকে এরকম ভাবে হ্যান্ডেল করার। আর আমার কেন BVS এক্স্যাক্টলি আমার ক্রিস্টেরিওর স্ক্রিপ্টটা আমার বেশ ভাল লেগেছিল, বা আলটিমেট কাটটাকে আমি কেন মাস্টারপিস মনে করি, বিকজ যেই পলিটিক্যাল কমেন্টারিটা দেখানো হয়েছে না, আমার মনে হয় এটা খুব রিলিভেন্ট। কারণ আজকে ইলন মাস্কের মতো একটা লোক রিয়েলি যদি কেউ সুপারম্যানের মতো কেউ যদি এক্সিট যদি করে, হ্যাঁ তুমি ওই দিক থেকে যদি দেখতে চাও, ওই দিক থেকে দেখতে গেলে হ্যাঁ অ্যাবসলিউটলি ওকে, যে মানুষজন কিভাবে একটা রিলিজিয়াস ফিগারকে, আর আমার মনে হয় যে BVS এর সব থেকে ইম্পর্টেন্ট যে অ্যাসপেক্ট, ক্যারেক্টাররা কমিউনিকেট করছে তো, বাট ব্যাকগ্রাউন্ডে কখনো না কখনো কোনো না কোনো নিউজের ক্লিপিংস চলছে, যেটা তোমাকে সাবটাইটেল দেখে তোমাকে উদ্ধার করতে হবে বা তোমাকে মন দিয়ে শুনতে হবে। ওইগুলো না খুব ইম্পর্টেন্ট ছিল। এই যে সুপারম্যানকে নিয়ে যে এত কনফিউশন লোকের মধ্যে, এটাকে স্নাইডার যদি একটুখানি ফোর ফ্রন্টে হাইলাইট করে যদি দেখাতো না, তাহলে গল্পটা অনেক বেশি বোধগম্য হতো। স্নাইডার যেটা করে যে এই সুপারম্যানকে নিয়ে পাবলিকের মধ্যে যে ডিস্ট্রাস্ট আর কনফিউশনটা, সেটাকে ব্যাকগ্রাউন্ডে রাখে। যারা খুব মন দিয়ে মাইনিউটলি ফিল্ম দেখে তারা কিন্তু পুরো জিনিসটা তারা বুঝতে পারবে। যারা হয়তো অতটা ইনভেস্টেড নয়, তারা পুরো জিনিসটাকে মনে হবে কি মানে যে কিছু একটা চলছে ব্যাকগ্রাউন্ডে, যেটা আমার কাছে ঠিক ক্লিয়ার নয়। আর আমার মনে হয় যে কি, যে ওরা যদি পাবলিক এনিমিসটাকেই সামহাও যদি অ্যাডাপ্ট যদি করতো, সেটা অনেক বেশি বেটার হতো। এই স্ক্রিপ্টটাকে অ্যাকচুয়ালি বেটার করার অনেক জায়গা, মানে কমিক বুক স্টাইলে তুমি একটা পলিটিক্যাল গল্প বলো, পলিটিক্যাল স্টাইলে তুমি কমিক বুক স্টোরি বলো না। ওরা ল্যাটারটা করেছে, পলিটিক্যাল স্টাইলে ওরা একটা কমিক বুকের গল্প বলছে, যেটা মাস অডিয়েন্স কানেক্টই করতে পারেনি। ঠিক আছে, কারণ বা আরেকটা জিনিস করতে পারতে, খুব সিম্পল, একটা ম্যান অফ স্টিল 2 আনতে পারতে। এটা তো ভাই আমি যখন দেখছি স্নাইডার বলছে যে আমার ব্রেনিয়াককে নিয়ে প্ল্যান ছিল, বাট আমাদেরকে তারা ছিল, আমাদেরকে এটা করতে, ভাই একটা ম্যান অফ স্টিল 2 তুমি সাইড থেকে বেনকে ঢোকাও বা জাস্টিস লিগকে ঢোকাও, ইট উড হ্যাভ বিন মোর দ্যান এনাফ। একটা ম্যান অফ স্টিল 2 একটা। আর স্নাইডারকে যেটা করতে হতো, মানে আজকে আমি যখন জেমস গানের সুপারম্যানের ট্রেলারের ব্রাইট অ্যান্ড কালারফুল, মানে আমার মনে হচ্ছে এখন টাইম টেবিল করে স্নাইডারকে গিয়ে বলি, ভাই তুই শুধুমাত্র কালার গ্রেডিংটা চেঞ্জ কর ভাই, আর সুপারম্যান লোকজনকে উদ্ধার করছে এই শটগুলো তুই ট্রেলারে রাখ, হাইলাইট কর, ঠিক আছে ভাই, তোকে কেউ কোনোদিন ডার্ক বলবে না। ওই যে ডি স্যাচুরেটেড যে কালার টোন, ওটা পুরো চটকে দিয়েছে। আমি স্নাইডার বট নাই হতে পারি, আমি স্নাইডার ফ্যান নাই হতে পারি, ঠিক আছে, কিন্তু আমার মতে বারিং দ্য ফাইনাল সিন, কারণ আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি না যে জটকে মারতেই হতো। গল্প করলে অনেক ভাবেই কিছু করা যেত, বারিং দ্যাট ফাইনাল সিন। আমার এখনো মনে হয় যে ম্যান অফ স্টিল ইজ স্নাইডার্স বেস্ট ওয়ার্ক বাই আ মাইল, ঠিক আছে। আমি ওয়াচম্যানের আলটিমেট কাটও ধরছি, সেটা নিয়েও যদি আমি ধরি, আমি তাও বলবো ম্যান অফ স্টিল ইজ স্নাইডার্স বেস্ট ওয়ার্ক বাই আ মাইল। অ্যান্ড কারণ ম্যান অফ স্টিল ইজ নট ওনলি আ সুপারম্যান স্টোরি, ম্যান অফ স্টিল ইজ আ ফার্স্ট কন্ট্যাক্ট স্টোরি। First Contact mane it is a science fiction story, a science fiction story about the world having first contact with an alien species. How is the world going to react to that? Ebong ei jinishtar moddhe you are introducing the question, what if the alien species was Kryptonian? Then the further question comes, what if a Kryptonian actually is in Earth? This was the concept of Man of Steel. Man of Steel was a first contact story. আমি যখন অ্যারাইভাল দেখেছিলাম প্রথমবার, হ্যাঁ এক্স্যাক্টলি, এই তুমি বলো তুমি কি বলতে যাচ্ছিলে, প্লিজ বলো না। দ্যাট ইজ ওয়াই এটা একটা ম্যাসিভ সুইং, সেই জন্য ম্যান অফ স্টিল এতটাই বড় ম্যাসিভ সুইং যে জন উইলিয়ামসের স্কোরের কোনো দেখা নেই, কোথাও দেখা নেই। ক্রিপ্টনের ডিজাইন কমপ্লিটলি আলাদা, সুপারম্যানের ডিজাইন কমপ্লিটলি আলাদা, এতটা ডিফারেন্ট হয়ে গেছে যে লোকজন নিতে পারেনি। একদম বাংলা কথা, লোকজন নিতে পারেনি, খুব সিম্পল কথা।
আমি এখনো জানি এত বছর তো হয়ে গেল, 10 বছর উপরে হয়ে গেল, এখন লোকজন অনেক বেশি ম্যান অফ স্টিল কে ফেভারেবল চোখে দেখে, তখন নিতে পারে। কিন্তু তুমি আমার একটা কথা বলো অমর্ত্য, সেটাই যদি হতো, মানে তোমার এই কথার সাথে আমি পুরোপুরি এগ্রি করছি, তাহলে সুপারম্যান রিটার্ন যখন বেরোলো 2004-এ, কেন ওই ফিল্মটা তো বাজেভাবে মার খেলো? হ্যাঁ 2006, কেন ওই ফিল্মটা ওটাতে তো সব ছিল, ওটা তো রিভস এর পুরো কন্টিনিউয়েশন। ওখানে কালার ছিল, জাঙ্গিয়া ছিল, প্যান্টের উপর চাড্ডি পরা ছিল, ব্র্যান্ডন রুথ ছিল, তার হাসি ছিল, ঠিক আছে, এক্সাক্ট পোর্ট্রেট অফ সলিউড ছিল, সমস্ত কিছু ছিল। দেন ভাই ইট ইজ বোরিং। জানো তো আমার এটা খুব মনে হয়, আমার কিন্তু ম্যান অফ স্টিল দেখার আগে অব্দি সুপারম্যান নিয়ে কোনোদিন কোনো হাই রিগার্ড আমার ছিল না। আমার কোনোদিন মনেই হয়নি যে সুপারম্যানের থেকে আমি কিছু পেতে পারি। ব্যাটম্যান আর স্পাইডারম্যান দুটো বিটেন ডাউন ক্যারেক্টার, একজন বড়লোক আর একজন বড়লোক নয়, এদের থেকে না, এরা যেভাবে ফাইট ব্যাক করে সেখান থেকে তুমি অনেক কিছু পেতে পারো। বাট সুপারম্যানের মধ্যে সেই ইনার স্ট্রাগল, ওর নিজেকে লুকিয়ে থাকা বা নিজেকে হোল্ড ব্যাক করে থাকা যে ইনার স্ট্রাগলটা, সেটা কাইন্ড অফ কেন জানি না আমার যেন রিলেটেবল নয়। ঠিক আছে, ওকে, আমি তো জানি ওর কিছু হবে না যতক্ষণ অব্দি ক্রিপ্টোনাইট পিকচারে যতক্ষণ অব্দি না আসবে, বা যতক্ষণ ছ্যাজামের মতো কোনো লোক যতক্ষণ অব্দি না আসবে। আর জানো তো আমার এটা মনে হয়, বিং হাম্বল ইজ অ্যাকচুয়ালি ভেরি ইজি। সুপারম্যান অ্যাকচুয়ালি যে জিনিসটা, যে হি হ্যাজ অল দিস পাওয়ার্স বাট হি ইজ ভেরি হাম্বল। But what about you have this dark rage inside of you, but still you have to pretend that nah, you are a normal guy. ব্যাটম্যান আর স্পাইডারম্যান, আমি বলি যে ব্যাটম্যানকে তো নিজেকে প্রচুর হোল্ড ব্যাক করতে হয়েছে অনেক মোমেন্টে। পিটার পার্কারেরও কিন্তু মানে এন্ডলেস নাম্বার অফ টাইম মনে হয়েছে যে ভাই আমার কি দরকার রয়েছে, তাই না? ওদের ওই হোল্ড ব্যাকটা থেকে কিছু শেখার আছে অ্যাজ এ পার্সন। আমি কোনো আলফা সিগমা মেল নই, আমার না তো কোনো মানে বুক আছে। সুপারম্যানের থেকে একটা জিনিসই, সুপারম্যানের ক্যারেক্টারটা থেকে কয়েকটা জিনিসই শেখার আছে। এক নম্বর হলো অপটিমিজম শেখার আছে। আমি কিন্তু ব্যাটম্যানকে সুপারম্যানের থেকে বেশি অপটিমিস্টিক মনে করি ভাই। অপটিমিস্টিক, ও তো অপটিমিস্টিক। গথম সিটির মতো একটা পোড়া জায়গাতে এখনো লড়ে যাচ্ছে এবং ওর এখনো হিউম্যানিটির উপরে ভরসা আছে। ও তো আলট্রা অপটিমিস্টিক, অত অপটিমিস্টিক ভাবা যায়। এক্স্যাক্টলি, মানে আমি ওই জন্যই বলছি, মানে আমি যখন ব্যাটম্যানকে দেখি আই এম বি লাইক, আমার বাকি কোনো সুপার হিরোর থেকে কিছু পাওয়ার নেই, আমার যা দরকার আমি এই লোকটার থেকে পেয়ে যাচ্ছি। মানে কেন আমি ব্যাটম্যান ফ্যান, আমি ছোটবেলাতে অনেককে দেখেছি, ঠিক আছে, সবার অ্যাড দেখেছি, এত হিরো, কিন্তু কেন আমি ব্যাটম্যান ফ্যান? নট বিকজ অফ আই এম ওয়ারিং ব্ল্যাক আর আমার ওই ডার্কনেস এর দিকে ইয়ে রয়েছে। আমি দেখছি যে ভাই এর থেকে আমি যা পাচ্ছি আমার আর কারোর দিকে তাকানোরই দরকার নেই, ঠিক আছে। তো ওই জন্য সুপারম্যানকে আমার রিলিভেন্ট কোনোদিন মনেই হয়নি। সুপারম্যান রেলিভেন্ট অনেক কারণে। সুপারম্যানের রেলিভেন্স হওয়ার সব থেকে বড় কারণ হলো, কিন্তু সেটার আরেকটা ব্যাপার হলো যে সুপারম্যানের রেলিভেন্সটা দেখানোর জন্য তোমাকে গল্পটাও ওরকম ভালোভাবে লিখতে হবে, কারণ ইট ইজ নট ইজি। যা কনসিপ্ট দিয়েছো তুমি ক্যারেক্টারটাকে, ওই কনসিপ্টটাকে বোঝানোর জন্য তোমাকে ক্যারেক্টার খুব ভালোভাবে লিখতে হবে। সুপারম্যান ইজ ভেরি পাওয়ারফুল, সুপারম্যান ক্যান অলসো হিয়ার এভরিথিং, বাট সুপারম্যান ইজ অলসো নট ফাস্ট এনাফ টু সেভ এভরিবডি। এবং এই গিল্টটা ওর মধ্যে কিন্তু সবসময় আছে। Superman also is a character who thinks of himself as a human being, even though he's an alien. Which is তোমাকে একটা কোয়েশ্চেন করি, ও যখন নর্মাল ক্লার্ক কেন্ট মোডে যখন থাকে, ধরো ডেইলি প্ল্যানে কাজ করছে ওর বাড়িতে, তখনও তো ও প্রচুর লোকের চিৎকার শুনতে পাচ্ছে মাইল অ্যাক্রস। হাউ ডাজ হি প্রসেস দ্যাট? ও চুপ করে থাকে, ও বন্ধ করে থাকে। একটা মার্ভেল কমিক্স ছিল, একটা এক্সাম্পল দিচ্ছি, মার্ভেল কমিক্সেরই একটা এক্সাম্পল দিচ্ছি, ওই এক্সাক্ট কনসেপ্টই ইউ ক্যান এক্সট্রাপোলেট টু সুপারম্যান। জিন গ্রে একটা টাইমে ফেরত এসেছিল, ঠিক আছে, জাস্ট বলে রাখছি, জিন গ্রে ফ্রম দ্য পাস্ট ফিউচারে ফেরত এসেছিল। জিন গ্রে পাওয়ার পাগল হয়ে গেছে, আউট অফ কন্ট্রোল, ঠিক আছে। কিটি প্রাইড, হু ইজ নাও আ প্রফেসর, কিটি প্রাইড এসে জিন গ্রে কে বোঝানোর চেষ্টা করছে, কারণ জিন গ্রের পাওয়ার যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, ওর মেন্টাল টেলিকাইনেটিক পাওয়ার তো ফুল, মানে ম্যানশনটা ধ্বংস হয়ে যাচ্ছে প্রায়।
তো আমাদের কিটি প্রাইড এসে জিন রেকে বলে লিসেন টু মি, কাম ডাউন, কপালের মধ্যে হাতটা রেখে বলে think of all these voices as doors, all these voices that you can listen, think of them as doors, close each door. যা শুনতে পাচ্ছ তুমি, only you have control over what you can listen. Close each doors except the door you want to remain open. এটা তো ম্যান অফ স্টিলও বোধহয় আমাদের সুপারম্যানের এক্স্যাক্টলি এই কনসেপ্টটাই সুপারম্যান করে, না হলে তো পাগল হয়ে যাবে। That is extremely important when you have that much power, but you have to choose how do you deal with it. But on the contrary, তুমি দেখো যে এই ব্যাটম্যান কিছু শুনতে পায় না, কিছু দেখতেও পাবে না, সারাদিন বসে মনিটর করছে কোথায় কি হচ্ছে, কোথায় ওর যাওয়া উচিত। ঠিক আছে, আমি ঠিক জানি না। ঠিক আছে, মানে লোকজন যে ব্যাটম্যানের সাথে নিজেকে রিলেট যে করে, তুমি অ্যাক্টিভলি সারাদিন তুমি ভাবছো তুমি দুনিয়ার প্রবলেম তুমি সলভ করবে, ওই লোকটা নিজের লাইফ বলে কিছু নেই, ও নিজের লাইফ কোনোদিনও কনসিডারই করেনি। ঠিক আছে, ও ব্রুস ওয়েনের কোনো অস্তিত্বই নেই ওর কাছে, হি ইজ অলওয়েজ ব্যাটম্যান। ওকে, কিন্তু না, কিন্তু ওই কারণে সুপারম্যান আর ব্যাটম্যানের এতটাও বন্ধুত্ব, দ্যাট ইজ ওয়াই সুপারম্যান এতটা ব্যাটম্যানকে রেসপেক্ট করে, কারণ ওই ড্রাইভটা একটা এরকম মানুষ হু ডাজন্ট হ্যাভ এনি পাওয়ার, কিন্তু ওই ড্রাইভে চলছে। হি ইজ গভর্নড বাই আ ট্রমা, যেটা থেকে ও টু বি ভেরি অনেস্ট গ্রো আপই করেনি। সেই যে ওই রাস্তায় যে ওর মা আর বাবাকে হারিয়েছে, ও তারপর থেকে কিন্তু গ্রো আপ করেনি। না, করেনি। What he is actually a little kid playing dress up, and the only thing that is actually helping him is the fact that he is a wealthy human being. এবং ওর ওয়েলথ নিয়ে সেটা নিয়ে ট্রেন করে হি ইজ ফাইটিং ক্রাইম। এখন তাতে অনেক লোকজনদেরই বক্তব্য হতে পারে যে ওর যখন এত পয়সা, why doesn't he use that money to help Gotham City? এবং অনেক গল্প আছে, সেখানেও করেছে, ও করেওছে, কিন্তু যারা, ওই জন্যই বলা হয় ভালো গল্প পড়তে হয়। যারা করেছে ওই করার পিছনে অনেক কারণ থাকে, অনেক ইনসিডিয়াস কারণ। বলি ওয়েন ফাউন্ডেশনে যাদের পেনশন পাওয়ার কথা, ঠিক আছে, তারা পেনশন পাচ্ছে না, ওটা ভেতরে কোনো একটা ইন্টারনাল করাপশনের জন্য ব্লক হয়ে রয়েছে, আর তারা ডাকাতি করতে বেরিয়েছে। ঠিক আছে, এই যে ব্যাটম্যান গথম সিটি অ্যাডভেঞ্চার্স যে আছে না, ওটা ইট ইজ ডিম টু বি কিডস বুক। ঠিক আছে, ওটা কিন্তু ডিটেকটিভ কমিক্সের পার্ট নয়। কিন্তু আমি না স্টোরিটা পড়ে ভাবছি এটা বাচ্চাদের জন্য লেখা ছিল। বাচ্চারা পেনশন স্কিম, এলডারলি লোকেদের প্রবলেম, সেখানে ও ব্যাটম্যান হিসেবে নয়, সেখানে ও ব্রুস ওয়েন হিসেবে ঢুকছে। ঠিক আছে, ও লয়ার দিয়ে যে না ভাই তোমার সাথে অন্যায় হয়েছে, আমি আমার কোম্পানিতে জানতাম না যে এরকম বড় প্রবলেম চলছে, আমার কোম্পানির অন্যান্য শেয়ার হোল্ডাররা অন্য সিইও রান করছে, তারা তোমার এগেনস্টে কেস করছে, আমি লয়ার দেব তোমার ফরে। ঠিক আছে, দিয়ে আমি তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো, দেন আমি তোমার পেনশনের ব্যবস্থা আমি তোমাকে করে দেবো। আমি ওই বইটা পড়ে না, আই ওয়াজ লাইক এটা কি ছিল ভাই, এটা 10 টাকার কমিক্সের বইতে এই লেভেলের গল্প না। তখনকার দিনে যেগুলোর জন্য বাচ্চাদের জন্য বানানো হতো যে কমিক্স গুলো, তখনকার দিনে বাচ্চাদেরও ক্যাপাসিটি ছিল, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, বাচ্চাদের ক্যাপাসিটি ছিল টু লার্ন সামথিং বা টু গেট অ্যান ইনক্লিং যে এই গল্পটা ডিফারেন্ট। ওটা ওরা বুঝতে পারতো, খুব সিম্পল কথা, ওই কারণেই যা হয় আর কি। বাট না, আমি ওটাই বলছি যে তোমাকে গল্প ওভাবে লিখতে হবে ভাই। তুমি যদি গল্প ওভাবে না লিখতে পারো তাহলে কি করে হবে? কোর্ট অফ আউলস, স্কট স্নাইডারের মোস্ট ফেমাস গল্প, যেটা ধরে রাখা যায় যে ব্যাটম্যান পার্ট 2 তে ধরো কোর্ট অফ আউলস অ্যাডাপ্ট করা হবে। ঠিক আছে, কোর্ট অফ আউলস গল্পটা যখন শুরু হয়, গল্পটা শুরুতে প্রথমেই দেখায় যে ব্রুস ওয়েন গথম সিটিকে করার চেষ্টা করছে।
গথম সিটিকে ডেভেলপ করার চেষ্টা করছে, রিডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। হ্যাঁ, ওই কনস্ট্রাকশনের কিছু কাজ বাজছিল, যেখানে ওদের প্রথম অ্যাকশনটা হবে একটা কনস্ট্রাকশন থেকে ফেলে দেবে ডাইরেক্ট। হ্যাঁ, তো গল্পটা বেসিক পয়েন্টটা কি, যে ও কনস্ট্রাক্ট করার চেষ্টা করছে, হি ওয়ান্টস টু মেক গথম বিগার, বেটার এন্ড ব্রাইটার, বাট দ্য প্রবলেম ইজ গথম সিটি ইজ ফাইটিং ব্যাক এগেনস্ট হিম। কোর্ট অফ আউলস ইজ রিপ্রেজেন্টিং দ্য আন্ডারবেলি অফ গথম সিটি, যেটা ব্যাটম্যানের মতো একটা লোকও জানে না। দ্যাট ওয়াজ দ্য হোল কনসেপ্ট। তো তার মানে কি, হি ইজ ট্রাইং টু ডু গুড থিংস, এখন একটা শহর ইজ ফাইটিং ব্যাক এগেনস্ট হিম। তো এটাও তো একটা গল্প। সেটাই প্রশ্ন অনেক করা যায়, কাউন্টারও অনেক ভাবেই করা যায়। আলটিমেটলি এরা কমিক বুক ক্যারেক্টার্স, এদের গল্প যে লিখবে তার উপরে ডিপেন্ড করবে যে এদের ক্যারেক্টার কিভাবে আসবে। আমি তোমাকে বললাম না যে 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 2017 পর থেকে আমি এই জন্য পড়তে পারছি না, বিকজ আমি তো কারোর ইমাজিনেশন, কারোর রিয়েল লাইফ ইন্টারপ্রিটেশন, বিলিফ, ফেইথের স্টোরিটাই আমি এখানে কনভার্ট হয়ে কালারফুল হয়ে আসছে। তারাই যদি এত ফাকটা পায়, তাহলে আমি কাদের গল্পে বিশ্বাস করবো? যারা সুপার হিরোদের গল্প বলছে তাদের মধ্যে সুপার হিরোদের এলিমেন্ট থাকা উচিত, বাট তারা ভাই পাতি মানে উমেনদেরকে অ্যাবিউজ করে, ঠিক আছে, তারা সেক্সুয়াল প্রিডেটর বার হচ্ছে। আমি কি করে মানে আমি কেন আমি জেমস গানের দিকে তাকাতে পর্যন্ত পারি না? হি দ্য প্রিডেটোরিয়াল মাইন্ড সেটের লোক, আমি ওর দিকে সোজা চোখে আমি মানে তাকানোর কোনো রকম কোয়েশ্চেনই আসে না। বাট যাই হোক, এনিওয়ে তোমাকে আমি আরেকটা ইনস্ট্যান্স বলি। এই যেহেতু বললে যে ব্যাটম্যান গথম সিটিকে হেল্প করার চেষ্টা করছে এই কনটেক্সটে, এই যে 2005-এর যে ব্যাটম্যানের যে অ্যানিমেটেড সিরিজটা যেটা কন্টিনিউ হতো না, খুব আন্ডাররেটেড, যেখানে জোকার, পেঙ্গুইন সবাই কুংফু করতে পারে, ঠিক আছে, অ্যানিমেটেড ইয়েটা, ওটার কিছু কমিক বুক আছে, ঠিক আছে, যেটা ওই গথম সিটি অ্যাডভেঞ্চারের মতো বার হতো। ওটার মধ্যে একটাতে দেখাচ্ছে যে ব্ল্যাক মাস্ক গুন্ডা ফুন্ডা নিয়ে রেডি, ব্যাটম্যান আসবে, ও খেলাবে। ব্যাটম্যান এলো এলিভেটার দিয়ে, ঠিক আছে, জানলা ফানলা ভেঙে না, এলিভেটার দিয়ে এসে বললো যে আমার কাছে ব্রুস ওয়েনের তরফ থেকে একটা মেসেজ রয়েছে সবার উদ্দেশ্যে। মেসেজটা অন করা হলো, তো ব্রুস ওয়েন বলছেন গুন্ডাদের উদ্দেশ্যে, দেখো তোমরা ব্ল্যাক মাস্কের সাথে কাজ করবে, ব্যাটম্যানের কাছে কেলানি খাবে, হসপিটালে যাবে, বাট ব্ল্যাক মাস্ক কি ইন্স্যুরেন্সের জন্য কি করবে পে তোমাদেরকে? এর থেকে আমি বলছি তোমরা ওয়েন ফাউন্ডেশনে এরকম একটা আমাদের ওয়ার্কার চাই, তোমরা এখানে কাজ করতে আসো, ইন্স্যুরেন্স তোমরা পাবে লাইফ টাইম, ঠিক আছে। ব্ল্যাক মাস্ক দেখাচ্ছে, এদিকে চিল্লাচ্ছে, আরে ওকে মারো, ওকে মারো, ও এখানে দাঁড়িয়ে রয়েছে, ব্যাটম্যান কিচ্ছু করছে না। গুন্ডাগুলো দেখে ওয়েপন ফেলে দিয়ে চুপচাপ বেরিয়ে এলো, ঠিক আছে। এবং তার মধ্যে একটা হাইলাইটেড একটা গুন্ডা ছিল যে খুব এক্সাইটেড ছিল কেরানোর জন্য ব্যাটম্যানকে। ও ব্ল্যাক মাস্ককে বলবে, বস হি ইজ টকিং অ্যাবাউট ইন্স্যুরেন্স, কান্ট অ্যাভয়েড ইট, বলে বেরিয়ে আসবে। ইট ওয়াজ সো এপিক, ঠিক আছে। না বাট তো अगेन ওটাই ব্যাপার, আলটিমেটলি গল্পের উপরে সবকিছুই ডিপেন্ড করে ঘুরে পেঁচিয়ে, যাই হোক। না বাট আসল কথা এখন যে সুপার হিরো সিনেমা যেগুলো আছে, সুপার হিরো সিনেমা তো দেখো, ডিসি এই বছর বেরোবে সুপারম্যান নিয়ে, আমরা জানি না ডিসি কি করবে, সুপারম্যান নিয়ে কি হবে আমি বুঝতে পারছি না। ক্রিচার কমান্ডোজ আই ওয়াজন্ট ইমপ্রেসড, আহামরি কিছু লাগলো না আমার ক্রিচার কমান্ডোজ। মার্ভেল নিয়ে যদি কথা বলি, মার্ভেল ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড নিয়ে আসছে, যেটা আমি বুঝতে পারছি না কি হবে, খারাপ হতে পারে, ভালো হতে পারে। থান্ডারবোল্ট নিয়ে এক্সাইটেড, শুধুমাত্র থান্ডারবোল্ট। ডেয়ার ডেভিলের শোটা আসছে, ওই একটা জিনিস নিয়ে আমি খুব এক্সাইটেড। ওই একটা জিনিস নিয়ে আমি খুব এক্সাইটেড, কিন্তু আমি ভিতর প্রে করছি, প্লিজ ডোন্ট ফাক ইট আপ, প্লিজ ডোন্ট, মানে প্লিজ ডোন্ট, দয়া কর, প্লিজ প্লিজ ঘেটে না না, আমার মনে হয় ফাক ইট আপ করবে না, কারণ তুমি কি জানো যে এটার প্রথম যে সেগমেন্ট, প্রথমে যা ছিল সমস্ত কিছু ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে, সব ফেলে দেওয়া হয়েছে, পুরো রিডু করা হয়েছে, ঠিক আছে, ফ্রম দ্য স্ক্র্যাচ। না না, ওটা তো ফাইগি আলটিমেটলি যখন দেখলো অ্যান্টম্যান এন্ড দ্য ওয়াস্প কোয়ান্টামিনিয়া এই লেভেল অফ বাস খেলো বক্স অফিসে, ওটা বিভৎসভাবে ফ্লপ খেয়েছিল অ্যান্টম্যান এন্ড ওয়াস্প কোয়ান্টামিনিয়া, ওটা তো মনে ওদের ফার্স্ট ফ্লপ। তো মানে ইটার্নালস হয়তো ফ্লপ করেনি এত, অ্যান্টম্যান এন্ড ওয়াস্প কোয়ান্টামিনিয়া যত ফ্লপ করেছে। তো ওই ফ্লপটা করাতে মোটামুটি ওর টনক নড়ে গেছে, তখন ওর খেয়াল হয়েছে যে না ভাই, না না না, মাঝখানে কিন্তু ফাইগি ছিল না, মাঝখানে কিন্তু ফাইগি রান কিন্তু করছিল না জিনিসপত্র।
মাঝখানে ওদের কিন্তু মানে পাওয়ার ডাইনামিক্স কিন্তু চেঞ্জ হয়েছে, ওদের কিন্তু অন্য লোকজন কিন্তু এসছে, যেটার পরে আবার বোধহয় রিসেন্ট টাইমে বোধহয় ফাইগি বোধহয় ফিরেছে বা এরকম যেটা ব্যাপার স্যাপার আছে, ওই বব ইয়েগের না কি সব, মানে আমি যত ভালো যত ভালো আমি ইয়েকে ফলো করি তত ভালো আমার মার্ভেলকে, মার্ভেলের কত সিনেমা নিয়ে আজ অব্দি দেখিনি জানো তো। ওকে, যেরকম ডেডপুল 2 দেখিনি, ঠিক আছে, থর 2 দেখিনি, ব্ল্যাক প্যান্থার 2 দেখিনি। ব্ল্যাক প্যান্থার 2টা কিন্তু খারাপ নয় সিনেমাটা। ব্ল্যাক প্যান্থার 2টার প্রবলেম হলো যে মাঝখানে একটা আয়রন হার্টের সাবপ্লট আছে, যেটা বোঝাই যাচ্ছে টিভি শোটাকে বেসিক্যালি সফট লঞ্চ করার জন্য। হ্যাঁ, কিন্তু ওটা ছাড়া সিনেমাটা খারাপ না, সিনেমাটা যথেষ্ট ভালো। সিনেমাটা দেখবো তাহলে কোন সময়। টিচালা মারা গেছে, টিভি সিরিজ যা যা আছে না, লোকি সিজন 2, লোকি সিজন 2 আজ অব্দি দেখিনি, নট আ সিঙ্গেল লোকি সিজন 2টা ঠিকঠাক ভালো, খারাপ ভাবে শেষ হয়নি, ঠিকঠাক ভাবেই শেষ হয়েছে লোকি সিজন 2টা। ওই দুটো সিজনই ভালো মার্ভেল টিভি শোর মধ্যে। ওয়ান্ডাভিশনটা ভালো, অ্যাগাথা অল অ্যালং জঘন্য, পোষায়নি আমার। জঘন্য বলা ভুল হবে, পোষায়নি। কোনটা কোনটা? অ্যাগাথা অল অ্যালং বলে যেটা বেরিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, আহামরি কিছু নয়, ঠিক আছে। মুন নাইটটা ঘেটে দিয়েছিল, মুন নাইটে অস্কার আইজাকের পারফরমেন্স ভালো, কিন্তু ওভারঅল শোটা ঘেটে দিয়েছিল। আমার না মুন নাইটের অ্যাকশন সিনগুলো কিন্তু দুর্দান্ত লেগেছিল, মানে আমি শোটা দেখিনি, আমি শুধুমাত্র ওই ফাইট সিনের যে কম্পাইলেশন গুলো আছে আমি দেখে ভাবছি ভাই এগুলো তো ভাই ব্যাটম্যানের ফাইটিং স্টাইল ভাই, মানে গ্র্যাপলিং গানের এত ভালো ইউজ হচ্ছে যে গ্র্যাপলিং গান দিয়ে সুইং করে গিয়ে কিক করছে ভাই, ঠিক আছে। তো এগুলো তো ব্যাটম্যানের করার কথা, বাট যাই হোক ব্যাটম্যানকে কি করাবে কি জানে। তোমার তো ইয়েও ভাল লাগেনি মনে হয় না? আমার আবার ম্যাট রিভসের ব্যাটম্যান পার্ট 1টা অসাধারণ লেগেছিল। আমার ম্যাট রিভসের ব্যাটম্যানের পার্ট 1 নিয়ে আমার কিছু প্রবলেম আছে। আই ডোন্ট হেট ইট বাট আই ডোন্ট লাভ ইট আইদার, মানে গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট আই হ্যাভ ওয়াচ দ্যাট ফিল্ম অনলি ওয়ান্স ইন থিয়েটার এন্ড দ্যাট ইজ ভেরি অড ফর মি। মানে যখন আমার কাছে টাকা পয়সা ছিল না তখন আমি ম্যান অফ স্টিল 4 বার দেখেছি হলে, সেখানে দ্য ব্যাটম্যান আমি রিলিজের 1 মাস পরে ডায়মন্ড পাড়াতে একদিন বসে একা একা দেখছি। ওকে, আই এম নট আ ফ্যান অফ ইট, বাট পেঙ্গুইনের আমি 4টে এপিসোড দেখেছি, প্রথম 4টে দেখেছি, আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। এবং আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে মানে জোকার 2 ঠিক রিলিজের আগের দিন রাত্রিবেলা আমরা ভিডিও বানিয়েছিলাম, আমার পোস্ট করা হয়নি। ডিসি নিয়ে এরকম অনেক ভিডিওই আছে, যেরকম লিগ্যাসি ট্রেলারের 8টা ভার্সন আছে, একটাও পোস্ট করতে পারিনি আজ অব্দি, এত গালাগাল দিয়েছি প্রত্যেক কটাতেই। তো আমি বলছি যে হোয়াট আ নাইট টু বি অ্যালাইভ, যে ভাই কাল সকালে জোকার দেখতে যাচ্ছি, এখন পেঙ্গুইনের শো দেখে উঠলাম, আর কি বিউটিফুল বিউটিফুল জিনিসপত্র হচ্ছে। আচ্ছা জোকার 2, আচ্ছা না জোকার 2 আমাদের পরের এপিসোডে হবে, ঠিক আছে। জোকার 2 নিয়ে নাকি গোল্ডেন গ্লোবে নাকি চাটাচাটি চলছে, বলছে যে এটার জন্য কোনো টেবিল ফেবিল সেট করা হয়নি। জোকার 2 নিয়ে আমার কোয়েন্টিন টারান্টিনোর জাস্টিফিকেশনটা কিরকম লাগে? আমি সিরিয়াসলি জানি না। না আচ্ছা, ট্যারান্টিনোকে এখন তোমার কেমন লাগে? মানে ট্যারান্টিনোকে মানে আর রিলেভেন্ট আছে বলে মনে হয়? একটা লোক যে 9খানা সিনেমা বানিয়েছে, 10খানা সিনেমা 10 নম্বর সিনেমা বানানোর সময় এখনো গল্প লিখতে পারেনি, এখনো সময় নিচ্ছে, সবকিছু করছে। আমি বলবো রেলিভেন্সের জন্য আগে সিনেমাটা বানাক, এবং এই 10টা গল্পতে নিজেকে আটকে রাখাটা একটা অত্যন্ত বোকামির কাজ। ও যদি এখন আসেও না, ওর হাত থেকে কিন্তু আরেকটা রিজার্ভার ডগস বা আরেকটা পাল্প ফিকশন দরকার নেই। আমি দেখি না তুমি কি বার করো, দরকার নেই, আমি দেখি না তুমি কি বার করো। ক্লিন্ট ইস্টউডের 96 বছর বয়স, ক্লিন্ট ইস্টউড জুরার নাম্বার 2 বের করেছে, যেটা আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ অফ দিস ইয়ার। আরে আমাকে একটা তীর্থরাজ কতবার দেখতে বলেছে, আমি ডাউনলোড করে রেখে দিয়েছি, আমার দেখা হচ্ছে না। 96 বছর বয়স বুড়োর, জুরার নাম্বার 2 বানিয়েছে, which I can specifically call as one of the best counterpoints to 12 Angry Men. That is not আরে এইটা বলে তুমি এবার আমার মধ্যে আগুন জ্বালিয়ে, তাহলে তো দেখতেই হবে, আমি সত্যি বলতে সত্যি কিছু নিয়ে কোনো কথাই বলবো না, কারণ আমার কোনো ইন্টারেস্ট মানে আমি খালি একটাই ওয়ার্ড, দ্য অডাসিটি, ঠিক আছে।